এক বৃদ্ধ দম্পতি যাদের আছে একজন স্বার্থপর ছেলে যাকে বিদেশ পাঠাতে ফুরিয়ে গেছে সমস্ত সঞ্চয়, সাথে জমেছে পাহাড় সমান ঋণের বোঝা। অথচ ছেলে বাবা মায়ের সামান্যতম খোঁজও রাখে না। ঋণের টেনশন, পাওনাদারের বাড়ি বিক্রির চাপ, সব মিলিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছিল বৃদ্ধ দম্পতি। কিন্তু তাদের জীবনে একদিন চলে আসে অনাকাঙ্ক্ষিত বিপদ। মুহূর্তের ভুলে তছনছ হয়ে যায় সবকিছু। শুরু হয় তাদের এই নিষ্ঠুর দুনিয়ায় টিকে থাকার লড়াই। কি ঘটেছিল তাদের জীবনে জানতে হলে আসুন শুনে আসি এক বৃদ্ধ দম্পতির অসহায় উপাখ্যান। একটি মফস্বল শহরে পুরনো বাড়িতে বসবাস করত শম্ভুনাথ মিশ্রা এবং মাঞ্জু মিশ্রা দম্পতি। বৃদ্ধ বয়সেও বাড়িতে তারা দুজনেই শুধু থাকে। শম্ভুনাথ মিশ্রা রিটায়ার্ড স্কুল টিচার। তাদের ছেলে দিয়াকর 6 বছর আগে স্কলারশিপে ইউএসএ গিয়ে সেখানেই বউ বাচ্চা নিয়ে সেটেল হয়ে গেছে। শম্ভুনাথ নিজের সমস্ত সঞ্চয় দিয়ে পেনশনের ওপরে লোন নিয়ে এবং লোকাল এক লোকের কাছে সুদে টাকা নিয়ে দিয়াকরকে বিদেশে পাঠিয়েছিল। তবে ছেলে বিদেশে সেটেল হবার পরে বাবা মাকে আর তেমন গুরুত্ব দেয় না। সপ্তাহে একদিন শম্ভুনাথ এবং মাঞ্জু সাইবার ক্যাফেতে গিয়ে স্কাইপিতে দিয়াকরকে ফোন করে, যাতে ভিডিও কলে ছেলে এবং তার পরিবারকে এক নজর দেখতে পারে। তো আজকেও তাদের দিয়াকরকে ফোন করার কথা আছে। তাই সকাল বেলাতেই তারা গোসল করে সাইবার ক্যাফেতে যায়। এখানে সকাল হলেও ইউএসএতে এখন রাত 11টা। তাই এই সময় ফোন দেওয়ায় দিয়াকর একটু বিরক্তই হয়। শম্ভুনাথ জানায়, তোর মায়ের হাঁটুর জয়েন্টের ব্যথাটা বেড়েছে, তাই রেডি হয়ে আসতে একটু সময় লেগে গেল। দিয়াকর বিরক্ত হয়ে বলে, বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের ব্যথা বাড়তেই থাকে, এর কোনো চিকিৎসা নেই, আমেরিকাতেও এর চিকিৎসা হয় না। এরই মধ্যে দিয়াকরের বাচ্চা মেয়ে এরিকা কান্নাকাটি শুরু করে। সে ভিডিও কলে এরিকাকে এক ঝলক দেখায়, নিজের বউয়ের দিকেও একবার ক্যামেরা ঘোরায়। তবে দিয়াকরের বউ আরও বেশি বিরক্তি দেখায়। শ্বশুর শাশুড়িকে সাধারণ সৌজন্যতা দেখানোরও সে প্রয়োজন বোধ করে না। মেয়ে বেশি কান্নাকাটি করায় দিয়াকর বাবা মায়ের কাছে ঠিকমতো বিদায় না নিয়েই কলটা কেটে দেয়। মাঞ্জু ভেবেছিল আজকে তারা দিয়াকরকে বলবে লোনের টাকার সুদ বেড়ে যাচ্ছে, কিছু টাকা পাঠালে লোনটা পরিশোধ করা যেত। কিন্তু এবারও তারা সেই সুযোগটা পেল না। তো আপসেট হয়ে দুজনে বেরিয়ে আসে। শম্ভুনাথ কয়েকজন বাচ্চাকে টিউশন করায়। এদের মধ্যে একটা 12 বছর বয়সী মেয়ের নাম নয়না। নয়নাকে এরা দুজনে খুবই স্নেহ করে। নয়নাও তাদের সাথে খুবই ফ্রি। মাঞ্জু পুজো দিচ্ছিল। নয়না এসেই আগে প্রসাদ খেয়ে নেয়, তারপরে শম্ভুনাথের কাছে পড়তে যায়। নয়নার আসতে লেট হলো কেন জিজ্ঞেস করলে নয়না জানায়, বাবা তাকে বাজারে পাঠিয়েছিল। শম্ভুনাথ বলে, তোকে আর তোর বাবাকে এক দড়িতে বেঁধে পিটাবো। শম্ভুনাথ তাকে খাতা পেন্সিল বের করতে বলে। এ সময় ঘরে খটাং করে শব্দ হয়। শম্ভুনাথ এগিয়ে গিয়ে দেখে সে ইঁদুর ধরার খাঁচা পেতে রেখেছিল। ইঁদুর খাঁচা কেটে বেরিয়ে গেছে। নয়নাও কি ব্যাপার দেখার জন্য সেখানে এসেছিল। শম্ভুনাথ নয়নার দিকে তাকিয়ে বলে, তোর মতো বিল্লি থাকতে এই বাড়িতে এত ইঁদুর থাকে কিভাবে? নয়না নেকি স্বরে বলে, আমার নাম কি বিল্লি নাকি? আমার নাম নয়না। শম্ভুনাথ মৃদু ধমক দিয়ে নয়নাকে পড়তে বসায়। রাতে ঘুমানোর আগে শম্ভুনাথের ক্রাইম থ্রিলার পড়ার অভ্যাস। সে মাঞ্জুকেও গল্প পড়ে শোনায়। মাঞ্জু গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেলেও শম্ভুনাথ পড়ে শেষ করে তারপরে ঘুমায়। তো পরের দিন সকালে শম্ভুনাথ ব্যাংকে পেনশন তোলার জন্য বের হচ্ছিল। সে মাঞ্জুকে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা। মাঞ্জু জানায় আটা ফুরিয়ে গেছে, তাই আসার সময়ে সে আটা আনতে বলে। বাড়ি থেকে বের হতেই শম্ভুনাথের প্রতিবেশী বিট্টুর সাথে দেখা হয়। শম্ভুনাথ কোথায় যাচ্ছে বিট্টু জানতে চাইলে সে ব্যাংকে যাবার কথা বলে। বিট্টু বলে সেও ওই দিকেই যাচ্ছে, তাই সে বাইকে করে শম্ভুনাথকে লিফট দিতে চায়। অ্যাকচুয়ালি বিট্টুর উদ্দেশ্য ছিল ভিন্ন। সে আন্ডারগার্মেন্টসে ব্যবসা করে। তার অনেকগুলো পার্সেল ডেলিভারি দেবার প্রয়োজন ছিল। সেগুলো ধরে বসার জন্যই তার শম্ভুনাথের দরকার ছিল। শম্ভুনাথ সাদামাটা মানুষ। সে বাইকে চড়ে বসে আর বিট্টু তার হাতে পার্সেলগুলো ধরিয়ে দেয়। বাইকে যাবার সময়ে বিট্টু শম্ভুনাথকে অনুরোধ করে বলে, গুড্ডুকে মানে দিয়াকরকে তারা গুড্ডু বলে ডাকে, তো গুড্ডুকে বলে তার জন্য আমেরিকা যাবার ব্যবস্থা করে দিতে বলে। তবে শম্ভুনাথ কথাটাকে তেমন গুরুত্ব দেয় না। বিট্টুর যে দোকানে পার্সেল দেবার আছে সেই দোকানে বাইক থামিয়ে দেয়। এখনো ব্যাংকে পৌঁছাতে বেশ কিছুটা পথ বাকি আছে। বিট্টু শম্ভুনাথকে বাকিটা পথ হেঁটে যেতে বলে। পাশাপাশি শম্ভুনাথকে দুটো পার্সেল ধরিয়ে দিয়ে যাবার পথে একটা দোকানে নামিয়ে দিতে বলে। শম্ভুনাথও কোনো প্রতিবাদ না করে চলে যায়। ব্যাংক থেকে পেনশন তোলার সময়ে শম্ভুনাথ দেখে এবার তার পেনশনের টাকা থেকে আগের চেয়েও বেশি ইন্টারেস্ট কেটেছে। ক্যাশিয়ারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ক্যাশিয়ার জানায় এটা সিস্টেম থেকে কেটে নিয়েছে, তাদের কিছু করার নেই। শম্ভুনাথ খেয়াল করে
প্রায় তার বয়সী আরেকটা লোকও লোন তুলতে এসেছে। তখন তার মনে পড়ে সে যখন দিয়াকরের আমেরিকা যাবার জন্য ব্যাংকে লোন তুলতে এসেছিল, ম্যানেজার তাকে বারণ করেছিল। তবে দিয়াকরের জেদের কারণে সে লোন তুলতে বাধ্য হয়েছিল। এখন সে তার ফল ভোগ করছে। যাই হোক, রাতে শম্ভুনাথ আটা কিনে বাড়ি ফেরে। ইঁদুরের উৎপাত বেড়ে গেছে, তাই সে একটা ইঁদুর মারার কলও নিয়ে এসেছিল। মাঞ্জু কলটা দেখে ক্ষেপে যায় এবং বলে, এই বাড়িতে পুজো অর্চনা হয়, তাই এই বাড়িতে প্রাণী হত্যা করা যাবে না। বউয়ের ইলজিক্যাল কথাবার্তা শুনে শম্ভুনাথ একটু রেগে যায়। এই সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ হলে শম্ভুনাথ দরজা খুলে দেখে তার পাওনাদার প্রজাপতি পাণ্ডে একজন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। পাণ্ডে অনুমতি না নিয়েই মেয়েটাকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপরে সোফায় বসে টেবিলে চিকেন এবং মদের বোতল রাখে। শম্ভুনাথেরা নিরামিষ ভোজী, তবুও বাধ্য হয়ে সে চিকেন রাখার জন্য প্লেট এনে দেয়। মাঞ্জু চিকেনের গন্ধে অস্বস্তি ফিল করছিল, তাই কিচেনে চলে যায়। শম্ভুনাথ ভেবেছিল এবারে সুদের টাকা দিতে দেরি হয়ে গেছে, তাই হয়তো পাণ্ডে এসে ঝামেলা করছে। তাই সে ঘর থেকে পেনশনের তুলে আনা টাকা এনে পাণ্ডেকে দেয় এবং বলে, এখানে 2000 টাকা কম আছে, কয়েকদিনের ভেতরেই সে টাকাটা দিয়ে যাবে। পাণ্ডে সরু চোখে একবার শম্ভুনাথের দিকে তাকায়। এরপর মেয়েটাকে নিয়ে শম্ভুনাথের বেডরুমে চলে যায়। এই অরাজকতা, অসভ্যতা দেখে শম্ভুনাথ কপালে হাত দিয়ে অসহায়ভাবে বসে থাকে। মাঞ্জু কিচেন থেকে বেরিয়ে পরিস্থিতি দেখে নির্বাক হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে পাণ্ডে মেয়েটিকে নিয়ে বেরিয়ে আসে। চলে যাবার আগে পাণ্ডে শম্ভুনাথকে বলে যায় সে যেন সুদের টাকা সময় মতো পরিশোধ করে দেয়। পাণ্ডে চলে যাবার আগে তারা বেডরুমে ঢুকে দেখে ওরা সব নোংরা করে রেখে গেছে। মাঞ্জুর খুব ঘিনঘিনে লাগছিল, তাই শম্ভুনাথ তাকে বাইরে পাঠিয়ে নিজেই সব পরিষ্কার করে। রাতে শুয়ে মাঞ্জুর এসব ভেবে ঘুম আসছিল না। তার পুরনো কথা মনে পড়ে। দিয়াকরের আমেরিকা যেতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল। দিয়াকর টাকার জন্য খুবই ঝামেলা করছিল। শম্ভুনাথ বলে সে তো 10 লাখ টাকা দিচ্ছে, এর বেশি সামর্থ্য তার নেই। এখন থাকার মধ্যে এই বাড়িটাই আছে। দিয়াকরের ভাষা অনুযায়ী প্রয়োজনে বাড়িটাও বিক্রি করে দেয়া হোক, সে বিদেশে গিয়ে সব লোন শোধ করে দেবে। সে ছোট থেকে সরকারি স্কুলে পড়েছে, নিজের চেষ্টায় কোনো কোচিং ফোচিং ছাড়াই এই অবস্থানে এসেছে। এখন যদি সে স্কলারশিপটা গ্রহণ না করে, তাহলে বাকিটা জীবন তার বাবার মতোই নিম্ন মধ্যবিত্ত হয়ে কাটিয়ে দিতে হবে। ছেলের মুখের দিকে তাকিয়ে মাঞ্জু শম্ভুনাথকে বলেছিল যেভাবেই হোক সে টাকাটা যেন ম্যানেজ করে দেয়। এরপরেই মূলত শম্ভুনাথ পাণ্ডের কাছ থেকে সুদে টাকা নিয়েছিল। সেই সমস্ত কথা ভেবে মাঞ্জুর ঘুম আসতে চায় না। এদিকে পাণ্ডে পরের দিন নিজের বালুরঘাটে গিয়ে দেখে ইন্সপেক্টর শক্তি সিং তার অফিসে বসে আছে। শক্তি এই মাসের কমিশনের টাকা নিতে এসেছিল। পাণ্ডের ড্রয়ার থেকে কিছু টাকা বের করে দিলে শক্তি বলে পাণ্ডে যতগুলো অবৈধ ব্যবসা সামলাচ্ছে সেই তুলনায় এই কমিশন খুবই কম। পাণ্ডের শক্তির কথাকে তেমন গুরুত্ব দেয় না, কারণ ব্যবসাটা পাণ্ডের একার না, একজন হেভিওয়েট পলিটিশিয়ান রাথোরের হয়ে পাণ্ডে কাজ করে। তাই রাথোর দাদাকে না জানিয়ে সে কিছুই করতে পারবে না। অন্যদিকে মাঞ্জুর হাঁটুর জয়েন্টের ব্যথাটা বেড়েছে, চিকিৎসার খরচ তো তাদের কাছে নেই। তাই শম্ভুনাথ স্ত্রীর হাঁটুটা টিপে দিচ্ছিল যাতে ব্যথাটা একটু কমে। এরই ফাঁকে মাঞ্জু শম্ভুনাথকে না জানিয়ে দিয়াকরকে একটা মিস কল দেয়। দিয়াকর কল ব্যাক করতেই মাঞ্জু সেটা রিসিভ করে শম্ভুনাথকে দেয়। শম্ভুনাথ ভেবেছিল ছেলে হয়তো নিজেই খোঁজখবর নিতে ফোন করেছে, কিন্তু দিয়াকর ঝাড়ি মেরে বলে মিস কল দিচ্ছ কেন, কালকে 5000 টাকা পাঠিয়ে দেব। এই বলি ফোনটা কেটে দেয়। মাঞ্জু উৎসুক হয়ে জিজ্ঞেস করে দিয়াকর কি বলল। শম্ভুনাথ হতাশ হয়ে বলে তোমার ছেলে 5000 টাকা পাঠাচ্ছে, এত টাকা দিয়ে কি করব। আসলেই তো তাদের যে পরিমাণ ঋণ জমে আছে তাতে 5000 টাকা পাঠানো মানে রসিকতা ছাড়া কিছুই না। তো পরের দিন শম্ভুনাথ টাকা তুলতে যায়। সে টাকা নিয়ে বের হচ্ছিল। এ সময় রাস্তায় পাণ্ডে নিজের বাচ্চা মেয়েকে নিয়ে গাড়িতে বসেছিল। সে শম্ভুনাথকে টাকা তুলে বের হতে দেখতে পেয়ে এগিয়ে যায়। এরপরে তার পকেট থেকে 2000 টাকা বের করে নেয়, কারণ সে এই মাসে 2000 কম দিয়েছিল। এছাড়াও পাণ্ডে শম্ভুনাথকে 500 টাকা দিয়ে বলে সেদিন যে তোর রুমটা ইউজ করলাম এটা তার ভাড়া, কোনো হোটেলে গেলেও তো 500 টাকা লাগতোই। এই বলে পাণ্ডে গাড়িতে উঠে বসে। এই সময় তার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, তাই সে শম্ভুনাথকে ডেকে গাড়িটা ধাক্কা দিতে বলে। শম্ভুনাথ এমনিতেই বৃদ্ধ মানুষ, এই গাড়ি ধাক্কা দেওয়া কি আর তার পক্ষে সম্ভব। তবুও পাণ্ডে শম্ভুনাথকে বলে সে যদি গাড়ি না ঠেলে তাহলে এই বাচ্চা মেয়ের সামনেই সে শম্ভুনাথকে অপমান করবে। এটা শুনে শম্ভুনাথ গায়ে সবটুকু জোর দিয়ে গাড়ি ধাক্কাতে শুরু করে। এই সময় সেখান দিয়ে ইন্সপেক্টর শক্তি যাচ্ছিল।
সে বাইক থামিয়ে গাড়ি আটকায়। পান্ডে বলে এটা তার পার্সোনাল মামলা, তাই শক্তি যেন নাক না গলায়। তবে শক্তি বলে রাস্তা পাবলিক প্লেস, এখানে কোনো কিছুই পার্সোনাল না। শক্তি শম্ভুনাথকে বাইকে তুলে নিয়ে সেখান থেকে চলে আসে এবং নামিয়ে দেবার সময় বলে পান্ডে যদি আবারও ঝামেলা করে তবে শম্ভুনাথ যেন শক্তিকে জানায়। এরপরে শম্ভুনাথ একটা কেকের দোকানে যায়। সে একটা কেক কিনতে চাইছিল, কিন্তু সবগুলো কেকের দামই অনেক বেশি, তাই সে কম দামে 2 স্লাইস কেক কিনে নিয়ে আসে। কারণ আজ ন্যানার জন্মদিন। তারা অল্পের ভেতরে যতটা সম্ভব ঘটা করে ন্যানার জন্মদিন পালন করে। এই দুঃসময়ে এই মেয়েটার জন্য তারা একটু বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। খাওয়া দাওয়া করে ন্যানা যখন চলে যাচ্ছিল, মাঞ্জু শম্ভুনাথকে বলছিল তাদের এমন একটা মেয়ে সন্তানের সৌভাগ্য হলো না কেন। শম্ভুনাথ আফসোস করে বলে ছেলের বদলে মেয়ে জন্মালে হয়তো তাদের আজ বিপদের মাঝে থাকতে হতো না। যাই হোক, পরের দিন সকালে পান্ডে একজন ব্রোকারকে নিয়ে শম্ভুনাথের বাড়িতে আসে এবং বাড়িটা বিক্রির জন্য দেখায়। শম্ভুনাথ পান্ডেকে রিকোয়েস্ট করে সে বাড়িটা বিক্রি করবে না, এই বাড়িটাই তার একমাত্র সম্বল। তাছাড়া সে তো ধীরে ধীরে সব লোন শোধ করেই দিচ্ছে, কিন্তু পান্ডের সব টাকা একবারে পেতে চাইছিল। এ সময় বাড়িতে শম্ভুনাথ ছাড়াও ন্যানাও ছিল। ন্যানা এখানে পড়তে এসেছিল। ন্যানার দিকে চোখ পড়তেই পান্ডে তার দিকে কুনজর দেয়। শম্ভুনাথ তাকানোর ভঙ্গি বুঝতে পেরে ন্যানাকে বাড়ি চলে যেতে বলে। তবে পান্ডে ন্যানাকে ডেকে তার নাম জিজ্ঞেস করে এবং তাকে কিছু টাকা ধরিয়ে দেয়। শম্ভুনাথ টাকাটা না নিতে ইশারা করে, তবে ন্যায়না ইশারা বুঝতে না পেরে টাকাটা নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপরে আবার আসবো বলে পান্ডেও চলে যায়। এত অপমান অরাজকতায় শম্ভুনাথ এবার কেঁদে ফেলে, কিন্তু তার কান্না দেখবেই বা কে। তবুও সে ভরসা করেছিল ইন্সপেক্টর শক্তি হয়তো তাকে হেল্প করবে, তাই সে থানায় শক্তির কাছে অভিযোগ দিতে যায়। কিন্তু গিয়ে দেখে পান্ডে শক্তির অফিসে বসে আছে। পান্ডে শম্ভুনাথকে দেখেই বুঝে যায় সে তার নামে অভিযোগ দিতে এসেছে। তাই সে তাচ্ছিল্য করে শক্তিকে বলে মাস্টার সাহেব যা অভিযোগ দেয় ভালো করে নিয়ে নিন। এই বলে ঠাট্টা করে সে বেরিয়ে যায়। শম্ভুনাথ শক্তিকে অভিযোগ জানালে শক্তি ঝাড়ি মেরে তার সাথে দুর্ব্যবহার করে। আসলে শক্তি নিজেও একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে ছিল। সে চাইলেও পান্ডের কিছু করতে পারবে না, তাই সে শম্ভুনাথকে বোঝায় পান্ডে খুবই হারামি লোক, তাই যত দ্রুত সম্ভব ওর টাকাটা পরিশোধ করে দেন। শম্ভুনাথ অসহায় হয়ে থানায় থেকে খালি হাতে ফিরে যায়। সন্ধ্যায় মাঞ্জু মন্দিরে পুজো দিতে গিয়েছিল, তাই শম্ভুনাথ বাড়িতে একাই ছিল। এই সময় পান্ডে তার বাড়িতে আসে। বাড়িতে ঢুকে প্রথমেই পান্ডে শম্ভুনাথকে চড় মেরে দেয় এবং জিজ্ঞেস করে সে পুলিশের কাছে কেন গিয়েছিল। চড় খেয়ে শম্ভুনাথ মেঝেতে পড়ে গিয়েছিল। পান্ডে তাকে উঠিয়ে একটা গ্লাস আনতে বলে, কারণ সে ড্রিঙ্ক করবে। গ্লাস আনার পরে ড্রিঙ্কে চুমু দেবার সময়ে সে শম্ভুনাথকে সামনে বসতে বলে। শম্ভুনাথকে সে বোঝায় তার 4 মাসের সুদ দেওয়া লাগবে না, তার লাখ 1.5 টাকা কমিয়েও দেওয়া হবে। আবার এই বাড়িটা বিক্রি হলেও তাকে 4 থেকে 5 লাখ টাকা দেওয়া হবে। বিনিময়ে শম্ভুনাথ যেন ন্যায়নাকে একবার তার কাছে এনে দেয়। কথাটা শুনে শম্ভুনাথ অবাক হয়ে যায়। এইটুকু বাচ্চা মেয়ের দিকে কেউ এই নজরে কিভাবে তাকাতে পারে। পান্ডে জোর করে শম্ভুনাথকে ন্যায়নাকে ডাকতে পাঠাচ্ছিল, তবে যাবার আগে তাকে কিছু চানাচুর দিয়ে যেতে বলে। শম্ভুনাথ কিচেন থেকে চানাচুর নিয়ে আসে। পান্ডে ততক্ষণে নেশার ফিল নিচ্ছিল। এই সুযোগে শম্ভুনাথ তার গলার ভেতরে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। ন্যায়নাকে নিয়ে বাজে কথা বলার পর থেকেই শম্ভুনাথের মাথায় খুন চেপে গিয়েছিল। সেই রাগ কন্ট্রোল করতে না পেরেই সে পান্ডেকে মেরে ফেলে, না হলে আজকে আর সে ন্যায়নাকে বাঁচাতে পারত না। এই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাই শম্ভুনাথ লাশের পাশেই হতাশ হয়ে বসে পড়ে। বেশ অনেকক্ষণ পরে পুজো শেষ করে মাঞ্জু বাড়ি ফিরে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে বসে পড়ে। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছিল। শম্ভুনাথ মাঞ্জুকে বোঝায় সে সব ঠিক করে দেবে। এই বলে সে মাঞ্জুকে ভেতরের ঘরে ঢুকিয়ে দেয়। তারপরে কুড়াল আর হেক্সো ব্লেড বের করে আনে। কাজটা কঠিন এবং নৃশংস, তাই পান্ডের রেখে দেওয়া মদের কিছুটা শম্ভুনাথও পান করে। এরপরে সে হেক্সো ব্লেড দিয়ে পান্ডের লাশটা টুকরো টুকরো করে কেটে ফেলে। পাশের রুম থেকে শরীর কাটার আওয়াজে মাঞ্জু বারবার শিউরে উঠছিল। শম্ভুনাথ ভালোভাবে লাশটা কেটে 2টো বস্তায় ভরে ফেলে। এছাড়া সব পরিষ্কার করে এবং নিজের পোশাকও বদলে সে বস্তায় ভরে নেয়। তারপরে বস্তা দুটো নিয়ে সে বেরিয়ে যায়। তারপরে বাসে চড়ে অন্য এলাকায় চলে যায়। সেখানে গিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে সে বস্তা দুটো ফেলে আসে। এরপরে বাড়িতে এসে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করে। পরের দিন রাতে সে বিট্টুর বাইক থেকে চুরি করে তেল বের করে নেয়
এরপরে আবারও সেই বাড়িটাতে যায় এবং লাশের বস্তা দুটো জ্বালিয়ে দিয়ে ফিরে আসে। এর পরের দিনে সে আবারও ওই বাড়িটাতে যায়। ততক্ষণে লাশ পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল, শুধুমাত্র কিছু হাড়গোড় অবশিষ্ট ছিল। তবে শম্ভুনাথ প্রচুর ক্রাইম থ্রিলার পড়তো, তাই সে জানে সামান্য এভিডেন্স থেকেও খুনি ধরা পড়তে পারে। এই জন্য সে হাড়গুলো নিয়ে আটার মিলে আসে। আটা নেবার জন্য সে মিলের লোকটাকে একটা 2000 টাকার নোট দিলে লোকটা জানায় তার কাছে ভাঙতি নেই। তাই শম্ভুনাথ লোকটাকে বাইরে কারো কাছ থেকে নোটটা ভাঙিয়ে আনতে বলে। লোকটা চলে গেলে শম্ভুনাথ এই সুযোগে হাড়গুলো আটা ভাঙানো মেশিনের ভেতরে দিতেই সেগুলো আটার মতো গুঁড়ো হয়ে যায়। তখন শম্ভুনাথ সেগুলো আশেপাশে ছড়িয়ে দেয় যাতে আর কোনো ট্রেস না থাকে। একটু পরে লোকটা ফিরে এসে জানায় সে ভাঙতি পায়নি। শম্ভুনাথ চাইলে আগামীকালকেও আটার দাম দিতে পারবে, তবে শম্ভুনাথ বাকিতে জিনিস নেয় না বলে আটা না নিয়ে চলে যায়। বাড়ি ফিরে সে স্বাভাবিকভাবেই শুয়ে পড়ে, তবে মাঞ্জু স্বাভাবিক হতে পারছিল না। সে শম্ভুনাথের দিকে ঠিকমতো তাকাতেও পারছিল না। পরের দিন শম্ভুনাথ সোফায় শুয়েছিল। এই সময় বিট্টু পাসপোর্ট এবং ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে এসে শম্ভুনাথকে বলে সে যেন দিয়াকরকে বলে তার ফর্মটা পূরণের ব্যবস্থা করে দেয়। বিট্টু ক্রমাগত জ্বালানোতে শম্ভুনাথ বিরক্ত হয়ে যায়, তাই সে ফর্মটা ছিঁড়ে ফেলে। এরপরে সে পাসপোর্টটাও ছিঁড়ে ফেলত। তবে তার আগেই বিট্টু পাসপোর্টটা নিয়ে চলে যাচ্ছিল, তবে দরজার কাছ থেকে কনস্টেবল সীতারাম তাকে আটকায়। এরপরে ইন্সপেক্টর শক্তিও ভেতরে ঢোকে এবং বিট্টুর পরিচয় জিজ্ঞেস করে। তারপর জানতে চায় সে 2-1 দিনের ভেতরে পান্ডেকে দেখেছে কিনা। বিট্টু জানায় পান্ডে মাঝে মধ্যেই এই বাড়িতে আসে, তবে গতকাল সে ছিল না, তাই সে জানে না পান্ডে এসেছিল কিনা। তো বিট্টুকে চলে যেতে দিয়ে শক্তি এবার শম্ভুনাথকে পান্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। শম্ভুনাথ জানায় যেদিন সে থানায় কমপ্লেন জানাতে গিয়েছিল সেদিন রাতেই পান্ডে লাস্টবার এই বাড়িতে এসেছিল। সেদিন সে পান্ডেকে সুদ সমেত সব টাকা ফিরিয়ে দিয়েছিল। এরপরে পান্ডে টাকা নিয়ে চলে যায়। শক্তি এবার জানতে চায় এখানে আসার পরে পান্ডে ফোন করে কারোর সাথে কথা বলেছিল কিনা বা সন্দেহজনক কিছু দেখেছিল কিনা। শম্ভুনাথ জানায় সবকিছু স্বাভাবিকই ছিল, সে অস্বাভাবিক কিছুই দেখেনি। কনস্টেবল সীতারাম ঘরের ভেতরের টুকটাক জিনিস নেড়েচেড়ে দেখছিল। সে টেবিলের ওপরে মনোহর কাহানিয়ান ম্যাগাজিনটা দেখে উৎসুক হয়ে শম্ভুনাথকে জিজ্ঞেস করে সেও এই ম্যাগাজিনের ভক্ত কিনা। সীতারামও এই ম্যাগাজিনটা পড়ে, তবে সে এই এডিশনটা এখনও পড়েনি। তাই সে শম্ভুনাথের কাছে ম্যাগাজিনটা পড়ার জন্য ধার চায়। যদিও শক্তি কড়া নজরে তাকালে সে ভয়ে ম্যাগাজিনটা টেবিলের ওপরে রেখে দেয়। এরপরে শক্তি শম্ভুনাথকে জিজ্ঞেস করে সে ছাড়া এই বাড়িতে আর কে থাকে। শম্ভুনাথ মাঞ্জুকে ডেকে দেয়। শক্তি খেয়াল করে মাঞ্জু একটু ঘাবড়ে আছে, তবে সে তাকে কোনো প্রশ্ন না করে চলে যায়। যাবার আগে শম্ভুনাথকে বলে যায় পান্ডের মিসিংয়ের আগে লাস্ট ফোন লোকেশন ছিল এই বাড়িতেই। তাই পান্ডের ব্যাপারে যদি কোনো কিছু মনে পড়ে তাহলে শম্ভুনাথ যেন পুলিশকে জানায়। খুনের ঘটনার পরে মাঞ্জু ঘুমাতে পারছিল না, তার শম্ভুনাথকেও ভয় লাগছিল। ঘুমালেই তার মনে হচ্ছিল শম্ভুনাথ হয়তো তাকেও খুন করে ফেলবে। আজ রাতেও তার চোখটা একটু লেগে এসেছিল। এই সময় দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তখন তার কানে আওয়াজ আসে, টিউবওয়েলের কাছে খটমট শব্দ হচ্ছে। সে উপর থেকে তাকিয়ে দেখে শম্ভুনাথ টিউবওয়েলের কাছে বসে কিছু করছে, হয়তো প্রমাণ লোপাট বা এরকম কিছু করছে বলেই তার সন্দেহ হয়। যাই হোক, পরের দিন সকালে পান্ডের স্ত্রী মেয়েকে নিয়ে শম্ভুনাথের বাড়িতে আসে। সে বলে পান্ডে যতই খারাপ মানুষ হোক সে পরিবারের খেয়াল রাখত, বিশেষ করে মেয়েকে সে খুবই স্নেহ করত। মেয়েটা কয়দিন ধরে শুধু বাবার কথা জিজ্ঞেস করছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও যেন শম্ভুনাথ পান্ডে কোথায় আছে বলে দেয়। শম্ভুনাথ জানায় সে যা বলার পুলিশকে বলে দিয়েছে, এর বাইরে সে আর কিছুই জানে না। হতাশ হয়ে পান্ডের স্ত্রী মেয়ে বেরিয়ে যাবার পরে মাঞ্জু কাঁদতে কাঁদতে বলে তারা অনেক বড় পাপ করে ফেলেছে, কাউকে মারার অধিকার তাদের নেই। এই বাচ্চা মেয়েটার থেকে তার বাবাকে সরিয়ে তারা যে পাপ করেছে এই পাপের কোনো ক্ষমা নেই। মাঞ্জুর কথায় শম্ভুনাথও একটু দ্বিধায় পড়ে যায়। সে সারাদিন বসে ভাবনা চিন্তা করে। এরপরে সন্ধ্যায় সে সব কনফেস করতে থানায় চলে যায়। তবে থানায় শক্তি ছিল না, তাই সে কনস্টেবল সীতারামের কাছে যায়। সীতারাম জিজ্ঞেস করে সে পান্ডের ব্যাপারে নতুন কোনো ইনফরমেশন দিতে এসেছে কিনা। শম্ভুনাথ জানায় সেই পান্ডেকে খুন করেছে, কিন্তু হকচকিয়ে যাবার বদলে সীতারাম তার কথাটাকে হেসে উড়িয়ে দেয় আর জিজ্ঞেস করে খুনের পরে বডিটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে দিয়েছেন তাই না। শম্ভুনাথ হ্যাঁ সূচক মাথা নাড়ালে সীতারাম আবারও হাসতে থাকে আর বলে
মনোহর কাহানিয়ানের জুলাই এডিশনের 23 নম্বর পৃষ্ঠায় ঠিক একইভাবে খুনের বর্ণনা দেওয়া আছে, তবে পুরানোর পরে খুনি অবশিষ্ট হাড়গুলো ব্লেন্ডার করে নদীতে ভাসিয়ে দেয়। শম্ভুনাথ বলে সে হাড়ের গুঁড়াগুলো নদীতে ভাসানোর বদলে মেঝেতে ছড়িয়ে দিয়েছে। এটা শুনে সীতারাম আরও হেসে বলে, কি টুইস্ট মাইরি, আপনার তো নিজেরই একটা থ্রিলার লেখা উচিত। সীতারাম শম্ভুনাথকে অযথা পুলিশের সময় নষ্ট না করে চলে যেতে বলে, না হলে থ্রিলার পড়ে এসে পুলিশের সামনে ভুলভাল গল্প ফাঁদলে তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তো এরপরে শম্ভুনাথ বাড়ি ফিরে আসে। মাঞ্জু এখনও তার দিকে ঠিকমতো তাকাচ্ছিল না। শম্ভুনাথ বলে, আজকে আমি থানায় গিয়েছিলাম, তবে আমি অপরাধবোধের কারণে যাইনি, বরং তোমার মনে হচ্ছে আমি পাপ করেছি, এই জন্যই আমি গিয়েছিলাম। এরপরে শম্ভুনাথ মাঞ্জুকে তার কাছে একটু বসতে বলে। তারপর সে মাঞ্জুকে সেই কথাগুলো বলে যেগুলো পাণ্ডে তাকে বলেছিল এবং যেভাবে নয়নাকে তার কাছে আনতে বলেছিল। কথাগুলো শুনে মাঞ্জুও খেপে যায়। তখন শম্ভুনাথ বলে, এগুলো শুনে তোমার খুব রাগ হচ্ছে তাই না? আমারও ঠিক এমনই রাগ হয়েছিল। আমার জায়গায় তুমি থাকলে তুমিও পাণ্ডেকে খুন করে ফেলতে। আমি কোনো মানুষকে মারিনি, আমি একজন শয়তানকে মেরেছি। তাই এটা নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। সব শোনার পরে মাঞ্জুর বুক থেকে পাথরটা নেমে যায়। শম্ভুনাথের ওপরে সে আর রেগে থাকে না। যাই হোক, এদিকে শক্তি পাণ্ডেকে খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়েছিল। নাম্বার অফ দেখাচ্ছিল, তবুও সে বারবার পাণ্ডের নম্বরে ফোন করছিল। এটা দেখে সীতারাম বলে, আমার বউ হারিয়ে গেল তো আমি এতবার ফোন করতাম না। শক্তি বিরক্ত হয়ে বলে, হারামজাদাটা গেল কোথায়? কেউ কি মেরে গুম করে দিল নাকি? এই কথাটা শুনে সীতারাম মনে পড়ার ভঙ্গিতে বলে, আজকে শম্ভুনাথ মাস্টার এসেছিল আর বলেছিল সে নাকি পাণ্ডেকে খুন করে পিস পিস করে কেটে আগুনে পুড়িয়ে দিয়েছে। কত বড় বদমাশ দেখেন, মনোহর কাহানিয়ার গল্প নিজের বলে চালিয়ে দিচ্ছে। কথা শুনে শক্তি সীতারামকে একটা চড় মেরে দেয় আর বলে, শম্ভুনাথ হয়তো সত্যি বলেছে। সে আগামীকাল শম্ভুনাথকে থানায় এনে স্টেটমেন্ট দিতে বলে। তো পরের দিন শম্ভুনাথকে থানায় আনা হয় এবং শক্তি তাকে একটা স্টেটমেন্ট পেপারে সাইন করতে বলে। শম্ভুনাথ জিজ্ঞেস করে, এটা কিসের পেপার? শক্তি বলে, তুমি গতদিনে সীতারামের সামনে যে স্বীকারোক্তি দিয়েছিলে এটা তার স্টেটমেন্ট পেপার। শম্ভুনাথ অস্বীকার করে বলে, সে তো গতদিন সীতারামকে মনোহর কাহানিয়ার গল্প শুনিয়েছিল। তাছাড়া তার বিরুদ্ধে পুলিশের কাছে এভিডেন্সই বা কি আছে? সাক্ষী, এভিডেন্স, ফিঙ্গারপ্রিন্ট কিছু কি আছে তার বিরুদ্ধে? যদি না থাকে তাহলে পুলিশ কিসের ভিত্তিতে তার বিরুদ্ধে চার্জ আনছে? শম্ভুনাথের কনফিডেন্স এবং দৃঢ়তা দেখে শক্তি তাকে আর কিছু বলতে পারে না। শম্ভুনাথ বলে, পাণ্ডের খোঁজ পেলে আমাকেও জানায়েন। এই বলে সে থানা থেকে বেরিয়ে যায়। থানা থেকে বের হতেই শম্ভুনাথের কাছে একজনের ফোন আসে এবং তাকে দ্রুত বাড়িতে আসতে বলে। শম্ভুনাথ বাড়িতে ফিরতেই রাথোরের একজন লোক তাকে তুলে নিয়ে যায়। রাথোরের কাছে গিয়ে দেখে রাথোর হিসেবের খাতা নিয়ে বসেছে, কার কাছে কত টাকা লোন দেওয়া আছে। শম্ভুনাথকে দেখে রাথোর জানায় পাণ্ডে তাকে যে লোন দিয়েছিল সেই টাকাটা রাথোরের। রাথোর পাণ্ডেকে নিয়ে সুদের কারবার করায় যাতে তার ক্লিন ইমেজ বজায় থাকে। শম্ভুনাথ জানায় সে পাণ্ডেকে সব লোন পরিশোধ করে দিয়েছে, তবে রাথোর বলে পাণ্ডে মিসিং। তাই 3 দিনের ভেতরে হয় শম্ভুনাথ পাণ্ডেকে খুঁজে এনে প্রমাণ দেবে সে লোন পরিশোধ করেছে, অথবা এই 3 দিনের ভেতরে তাকে 10 লক্ষ টাকা লোন পরিশোধ করতে হবে। শম্ভুনাথ রাথোরকে বোঝানোর চেষ্টা করে, তবে সে আর কোনো কথা বলে না। রাথোরের সাঙ্গপাঙ্গরা শম্ভুনাথকে বের করে দেয়। এদিকে মাঞ্জু মন্দিরে পুজো দিয়ে ফিরছিল, তখন শক্তি তাকে থামিয়ে বলে, সেদিন আপনার চোখে আমি ভয় দেখেছিলাম, তাই আপনি নিশ্চয়ই কিছু জানেন। শম্ভুনাথ সীতারামের কাছে সব স্বীকার করেছে। এই কথাটা জাস্ট তাকে একবার মেনে নিতে বলেন। মাঞ্জু সব অস্বীকার করে বলে, শম্ভুনাথ খুব ভালো মানুষ, তারা 40 বছর একসাথে আছে, আজ পর্যন্ত সে কোনো অন্যায় করেনি, তার মতো মানুষের নামে অভিযোগ আনাটা উচিত হয়নি। এই বলে মাঞ্জু চলে যায়। বাড়ি ফিরে মাঞ্জু শম্ভুনাথকে জানায় ইন্সপেক্টর শক্তি তাকে জিজ্ঞাসাবাদ করছিল, তবে চিন্তার কোনো কারণ নেই, সে সব সামলে নিয়েছে। শম্ভুনাথ এ সময় রাথোরের টাকার ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিল। সে মাঞ্জুকেও ব্যাপারটা জানায়। রাথোর 3 দিনের ভেতরে 10 লাখ টাকা পরিশোধ করতে বলেছে। তাদের কাছে তো এত টাকা নেই, তাই তারা সাইবার ক্যাফেতে গিয়ে দিয়াকরকে ফোন করে টাকার কথাটা জানায়। টাকার কথা শুনেই দিয়াকর খেপে যায় এবং বলে সে রিসেন্টলি আমেরিকায় বাড়ি কিনেছে, এখন সে কোনো টাকা দিতে পারবে না। শম্ভুনাথ এবং মাঞ্জু বলে টাকাটা না দিলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। এতেও দিয়াকরের মন গলে না। সে ঝাড়ি মেরে বলে, প্রতিদিন তোমাদের টাকা নেওয়ার জন্য একটা না একটা বাহানা লেগেই থাকে। দিয়াকর কথা বলতে চাইছিল না, তাই সে তার মেয়ে এরিকাকে লাইনটা ধরিয়ে দিতে চাইছিল, তবে শম্ভুনাথ রাগ করে কলটা কেটে দেয়।
এরপরে দোকানদারকে পাওনা টাকা পরিশোধ করে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে বলে এবং জানায় তারা আর কখনো এখানে আসবে না। শম্ভুনাথ মাঞ্জুকে নিয়ে রিকশায় বাড়ি ফেরার পরে শক্তি সেই রিকশাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। রিকশাওয়ালা জানায় শম্ভুনাথ সবসময় তার রিকশাতেই যাতায়াত করে, বিশেষ করে প্রতি সপ্তাহে একবার সাইবার ক্যাফেতে যায়। শক্তি জানায় সাইবার ক্যাফে বাদে ৬-৭ দিন আগে ওরা কোথাও গিয়েছিল কিনা। রিকশাওয়ালা জানায় শম্ভুনাথ একা কোথাও একটা গিয়েছিল। সে শম্ভুনাথকে বাস স্টেশন পর্যন্ত ছেড়ে এসেছিল। শম্ভুনাথের সাথে দুটো বস্তাও ছিল। রিকশাওয়ালার একটা জিনিস অদ্ভুত লাগে, শম্ভুনাথ সবসময় ভাড়া নিয়ে ক্যাচাল করে, তবে ওই রাতে সে যা ভাড়া চেয়েছিল শম্ভুনাথ কোনো হাইচাই না করে তাই দিতে রাজি হয়েছিল। এছাড়া রিকশা চালানোর সময়ে তার এমন ভারী মনে হচ্ছিল যেন রিকশাতে দুজন মানুষ বসে আছে। রিকশাওয়ালা আরেকটা কথা জানায় বাস স্ট্যান্ডে যাবার আগে শম্ভুনাথ একটা এটিএম বুথে নেমেছিল এবং সেখানে টাকাও তুলেছিল। রিকশাওয়ালার কথার সত্যতা যাচাইয়ের জন্য শক্তি এটিএম বুথের সিসিটিভি ফুটেজও চেক করে। এবার সে শম্ভুনাথকে গ্রেপ্তারের একটা কারণ পেয়ে যায়। পরের দিন শক্তি শম্ভুনাথকে একটা জায়গায় নিয়ে পার্সোনালি তার সাথে ডিল করার চেষ্টা করে। সে শম্ভুনাথকে বলে আপনি পান্ডেকে মেরে ফেলেন, কেটে ফেলেন, পুড়িয়ে ফেলেন, তাতে আমার কিছু যায় আসে না, আপনি শুধু পান্ডের মোবাইলটা কোথায় আছে আমাকে বলেন। অর্থাৎ শক্তির পান্ডেকে এত খোঁজার আসল কারণটাই ছিল তার মোবাইলটা। শম্ভুনাথ জানায় সে পান্ডে বা তার মোবাইল কোনোটার ব্যাপারেই কিছু জানে না। শক্তি শম্ভুনাথকে সেকেন্ডবার রিকোয়েস্ট করলেও শম্ভুনাথ একই কথা বলে। এতে শক্তি একটু ক্ষেপে যায় আর বলে আপনার বিরুদ্ধে যা এভিডেন্স আছে তাই দিয়ে 1 সপ্তাহের জন্য আপনাকে রিমান্ডে নিতে পারি। আজকে সিভিল ড্রেসে এসেছি বলে ভালোভাবে কথা বলছি, কাল ইউনিফর্ম পরে আসলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে, তাই মোবাইলটা আমাকে দিয়ে দেন। শম্ভুনাথ এবারও বলে সে মোবাইলের ব্যাপারে জানে না। এবার শক্তি তাকে থ্রেট দেয় আগামীকাল সে ইউনিফর্ম পরে আসবে, এই বলে সে চলে যায়। শম্ভুনাথ সত্যি পান্ডের ফোনের ব্যাপারে জানতো না, আবার পান্ডের শরীর কাটার সময়ও তার কাছে কোনো ফোন ছিল না। তাই সে বাড়ি ফিরে রুমের ভেতরে খুঁজতে শুরু করে কোনায় কানাচে কোথাও ফোনটা পড়েছে কিনা, কিন্তু কোথাও পাওয়া যায় না। তখন সে সোফাতে পান্ডের ভঙ্গিতে বসে। এভাবে বসলে হাত থেকে সোফার চিপায় ফোন পড়ার একটা চান্স থাকে, তাই সে সোফার চিপায় হাত ঢোকায় এবং সত্যি পান্ডের ফোনটা পেয়ে যায়। ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই শম্ভুনাথ দোকানে একটা চার্জার কিনতে যায়। চার্জার কিনে সে দোকানেই চার্জ হচ্ছে কিনা চেক করে। ফোনে চার্জ ঢুকিয়ে সে ফোনটা অন করে। এরপরে গ্যালারিতে ঢুকেই সে বুঝে যায় ঠিক কী কারণে শক্তি পান্ডের মোবাইলটা একদম অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছে। শম্ভুনাথ মোবাইল এবং চার্জারটা নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে গিয়ে দেখে রাথোর লোকজন এনে বাড়ি ভাঙচুর করছে এবং সমস্ত জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারা মাঞ্জুকেও আঘাত করে। এটা দেখে শম্ভুনাথ ক্ষেপে যায় আর একটা পাথর তুলে রাথোরের গাড়ির সামনের গ্লাস এবং হেডলাইট ভেঙে দেয়। তখন রাথোর শম্ভুনাথকে লোকজন দিয়ে আটকায় এবং মারধর শুরু করে। মাঞ্জুর স্বামীর এই কন্ডিশন দেখে হাওমাও করে ছুটে আসলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। তখন শম্ভুনাথ মিনতি করে বলে আমাদের ছেড়ে দেন, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা শুনে রাথোর আর ঝামেলা না করে চলে যায়। পুরো মহল্লার মানুষ এতক্ষণ এই অন্যায় অত্যাচার দেখছিল, অথচ একটা মানুষও প্রতিবাদ করতে আসেনি। দুটো বৃদ্ধ মানুষ নিরুপায় হয়ে ধুলোর মধ্যে পড়ে থাকে। এরপরে মাঞ্জু শম্ভুনাথকে নিয়ে হাসপাতালে যায়। ততক্ষণে শম্ভুনাথ বেশ স্বাভাবিক হয়ে এসেছিল। মাঞ্জু ছেলেকে ফোন দেওয়ার জন্য মোবাইলের নম্বর খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। শম্ভুনাথ বলে সে নম্বরটা ডিলিট করে দিয়েছে। সে যদি মরে যায় তবুও যেন দিয়াকর তার মুখাগ্নি করতে না আসে। স্কুলের সায়েন্স টিচারের একজন ভাতিজা আছে, প্রয়োজনে সে মুখাগ্নি করবে। মাঞ্জু স্বামীকে এসব বাজে কথা বলতে নিষেধ করে। এরই মধ্যে ইন্সপেক্টর শক্তি সেখানে আসে। মাঞ্জু ওদের কথা বলতে দিয়ে বাইরে চলে যায়। শক্তি শম্ভুনাথকে ঠাট্টা করে বলে আপনাকে আমি বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি তো সুযোগ গ্রহণ করলেন না। শম্ভুনাথ গম্ভীরভাবে বলে আপনি আমাকে বাঁচার সুযোগ দেননি, বরং নিজেকে বাঁচানোর জন্যই এসব করেছিলেন। এই বলে শম্ভুনাথ পকেট থেকে পান্ডের মোবাইলটা বের করে দেয়। এরপরে শম্ভুনাথ জানায় মোবাইলের ব্যাপারে আমার কিছু জানা ছিল না, আপনি বলার পরে খুঁজে মোবাইলটা পেয়েছি। আমি স্কুলে একবার একটা স্টুডেন্টকে চড় মেরেছিলাম, এই জন্য আমার এত খারাপ লেগেছিল 2-3 দিন ঘুমাতেই পারিনি। অথচ পান্ডেকে আমি গলার ভেতরে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ঘাড় দিয়ে এফোর করে দিয়েছি, তবুও আমার কোনো অনুশোচনা হয়নি। আমাদের ন্যায়নার মাত্র 12 বছর বয়স। এরকম বাচ্চা একটা মেয়ের দিকে
কেউ কিভাবে কুনজরে তাকাতে পারে। আবারও যদি কেউ ন্যানার দিকে খারাপ নজরে তাকায় তাহলে আমি তাকেও মেরে ফেলবো। শক্তি থ হয়ে শম্ভুনাথের কথাগুলো শুনছিল। লাস্টে শম্ভুনাথ বলে, আমার যা করার তা আমি করে ফেলেছি, এখন দেখেন আপনার যা ভালো মনে হয় তাই করেন। শক্তি কিছু না বলে বাইরে বেরিয়ে আসে। লবিতে মাঞ্জু বসেছিল। সে শক্তিকে ডেকে বলে, গত 40 বছর ধরে তারা একসাথে আছে। শম্ভুনাথ যদি জেলে যায় তাহলে সেও তার সাথে জেলে যাবে। এরপরে মাঞ্জু জিজ্ঞেস করে তার আরও এভিডেন্স লাগবে কিনা, কারণ সে এমন এভিডেন্সের কথা জানে যেটা আর কেউই জানে না। শক্তি এভিডেন্সের কথাটা শুনে ফিরে আসে। রাতে শক্তি ড্রিঙ্ক করছিল আর পান্ডের মোবাইলের গ্যালারি থেকে একটা ভিডিও বের করে দেখছিল। শক্তির এমএলএর বইয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। একদিন শক্তি এমএলএর বইয়ের সাথে সময় কাটাচ্ছিল, তখন পান্ডে গোপনে তাদের ভিডিও রেকর্ড করে নেয়। কিছুদিন আগে পান্ডে শম্ভুনাথের বাড়ি বিক্রির জন্য চাপ দিলে শম্ভুনাথ শক্তির কাছে অভিযোগ দিতে গিয়েছিল। ওই সময় পান্ডে শক্তির কাছে বসেছিল। আসলে পান্ডে ভিডিওটা দেখিয়ে শক্তিকে ব্ল্যাকমেল করতে এসেছিল। এই জন্য সেদিন স্ট্রেসে শক্তি ও শম্ভুনাথের সাথে খারাপ ব্যবহার করেছিল। যাই হোক, শক্তি একটা ট্রিক্স খাটায় যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। সে রাতের বেলা চুপি চুপি শম্ভুনাথের বাড়িতে যায়। মাঞ্জু বলেছে শম্ভুনাথ টিউবওয়েলের কাছে টাইলসের নিচে মার্ডার ওয়েপন লুকিয়ে রেখেছে। এখন সব প্রমাণ লোপাট করে শম্ভুনাথ আসলে জিনিসটা কেন অক্ষত রেখেছে সেটা তো শম্ভুনাথই জানে। তো শক্তি টাইলসের নিচে পলিথিনে মোড়ানো মার্ডার ওয়েপন এবং পান্ডের রক্তমাখা পোশাক পায়। এরপর শক্তি সেগুলো রাথরের বাড়িতে রেখে এসে তাকেই এই কেসে ফাঁসিয়ে দেয়। শক্তি পান্ডেকে হত্যার দায়ে রাথরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এভিডেন্স লিস্ট রেডি করে রাখে যাতে রাথর জামিনও না পায়। এর কিছুক্ষণ পরে শম্ভুনাথ থানায় আসে। সে সীতারামকে মনোহর কাহানিয়ার নতুন এডিশনের ম্যাগাজিনটা দেয়। এরপর শম্ভুনাথ রাথরের সেলের সামনে গিয়ে তার লোনের খাতাটা দেখিয়ে বলে সে অলমোস্ট সব লোন পরিশোধ করে দিয়েছে, সব মিলিয়ে আর 10,000 টাকা পরিশোধ করতে বাকি আছে। শম্ভুনাথ টাকার বান্ডেলটা দেখিয়ে বলে, এখানে তো আপনাকে টাকা দিতে পারবো না, তাই টাকাটা আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। চলে যাবার আগে শম্ভুনাথ আস্তে করে রাথরকে বলে, পান্ডেকে আমি মেরেছি, মেরে পিস পিস করে দিয়েছি। এটা বলেই শম্ভুনাথ বাইরের দিকে হাঁটা ধরে এবং বাইরে বের হবার আগে শক্তির সাথে ইশারায় কুশল বিনিময় করে। রাথর চিৎকার দিয়ে সবাইকে বলে শম্ভুনাথ পান্ডেকে খুন করেছে, তবে কেউ তার কথা কানে নেয় না। যাই হোক, শম্ভুনাথ বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে মাঞ্জুকে নিয়ে বেরিয়ে যায়। তারা আর এই শহরে থাকবে না। যাবার আগে তারা নয়না এবং তার বাবাকে বাড়ির চাবিটা দিয়ে বলে আজ থেকে এই বাড়িটা নয়নার। মাঞ্জু নয়নাকে অনুরোধ করে সেই জন্য নিয়মিত তুলসী গাছটাতে পানি দেয়। এরপরে বৃদ্ধ দম্পতি স্মৃতির গ্যারাকল পেছনে ফেলে হাঁটা ধরে নতুন ঠিকানার সন্ধানে। সেই সাথে এই বৃদ্ধ দম্পতির উপাখ্যানও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, বাবা মায়ের ছোট অবদানও আমাদের জীবনে বড় আশীর্বাদ হয়ে ধরা দেয়। বাবা মা আমাদের জন্য কি করেছে প্রশ্ন এটা হওয়া উচিত না, বরং প্রশ্ন হওয়া উচিত আপনি বাবা মায়ের জন্য কি করেছেন। বাবা মাকে কষ্ট দেওয়া মানে দুনিয়া এবং পরকাল উভয় কুলই হারানো। তাই নিজের বাবা মায়ের যত্ন নিন, তাদের আবদারগুলো পূরণের চেষ্টা করুন। দিনটা শুরু করুন তাদের তৃপ্ত মুখের দিকে তাকিয়ে, তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। আজ এ পর্যন্তই। সবার বাবা মা দীর্ঘজীবী হোক। যাদের বাবা মা বেঁচে নেই, সৃষ্টিকর্তা তাদের বেহেশত নসিব করুক, এই কামনা করেই শেষ করছি। আমিন।